আজকের গল্প সত্য মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম কর্তৃক সংগৃহীত। কাহিনীটি সত্য ঘটনা অবলম্বনে, বিশ্বাস বা অবিশ্বাস শ্রোতাদের ব্যক্তিগত বিষয়। দিল্লিগামী ডিলাক্স ট্রেনটির ফার্স্ট ক্লাস কামরার মধ্যে অমৃত কর আহারাদি সেরে লোয়ার বার্থে শুয়ে পড়েছিলেন। তার পায়ের কাছে বসে গ্লাসের পর গ্লাস স্কচ হুইস্কি শেষ করছিল সে। নাইনি স্টেশন পৌঁছতে ট্রেনটার এখনো বেশ খানিকটা দেরি। আবারও মদের গ্লাসটা এক চুমুকে নিঃশেষ করে তার লোলুপ দৃষ্টি গিয়ে পড়েছিল অমৃত করের সুঠাম ফর্সা নরম সুন্দর দেহটার উপর। क्या जवानी है। লোকটার চোখে মুখে তখন ফুটে উঠছিল প্রবল উত্তেজনার কামাশক্তি। এবার তার হিতাহিত জ্ঞান গেল লোপ পেয়ে। क्या सुंदर पैर है। आप भाभी, ये आप क्या कर रहे हैं? रोकिए मत भाभी, तुम्हारी जैसी सुंदर लड़की सबकी किस्मत में थोड़ी मिलता है। आज ऊपर वाला मेरे किस्मत में लिखा है, वैसा मौका कैसे छोड़ दे भाभी। देखिए, एक पैर भी आगे मत आइएगा, वरना मैं सबको बुला लूंगी। अरे बेवकूफ औरत, ये चलती हुई रेलगाड़ी में, ये फर्स्ट क्लास बुकिंग कोच में कौन आएगा तुम्हें बचाने? हाँ? ये ट्रेन जर्नी का अब मजा ले मेरे साथ जाने मन। मजा ले। मैं सब बता दूंगी आपके दोस्त को। ये बात किसी की कानों तक नहीं पहुंचना चाहिए, समझा? कितने गंदे हैं आप। मैं तो सोच ही नहीं पा रही हूँ कि कोई इंसान इतना जानवर कैसे हो सकता है। अरे तू समझ गई ना? हाँ, बोल समझ गई ना? हाँ? छोड़ दे मुझे। जानवर कहीं के बिल्कुल बताऊंगी। तेरे अच्छे चेहरे के पीछे जो जानवर छुपा है ना, बोलेगी? मैं सबके सामने ला दूंगी। अरे मेरा क्या होगा? तब तो मैं मर जाऊंगा। हाँ? अरे जा, सबको बोल दे, जा। अरे बेवकूफ, बोलेगी तब ना जब तू जिंदा रहेगी। आज मैं तुझे खत्म कर दूंगा।
मेरे को तुम मार दिया ना, पर मरने से पहले मैं बता के जाती हूँ, वाहिगुरु की कसम, इस जहरीली ट्रेन को मैं बर्बाद करके रख दूंगी। মদের নেশা কেটে এখন চোখে মুখে আতঙ্ক লোকটির। ভয়ে সে আবার তার সদ্য রক্তপান করা ছুরিটা তুলে নিল আর মেতে গেল পৈশাচিক উন্মাদনায়। অমৃতের শরীরের ঊর্ধ্বাংশ পিস পিস করে কাটতে লাগলো। এক মুহূর্তে অমৃত করের সুন্দর দেহখানা ক্ষত বিক্ষত হতে লাগলো। রক্তে ভেসে যাচ্ছে সারাটা পার্থ। হঠাৎ রেল লাইনের সিগন্যাল না পাওয়ায় ট্রেনটি থেমে গেল হর্ন দিতে দিতে। পরিস্থিতি বুঝে লোকটা রক্ত মাখামাখি ছুরিটা অমৃতের সালমা চুমকি দেওয়া সালোয়ারে মুছে নিয়ে খাপে ভরে ফেলেছিল আর এক লাফে ট্রেন থেকে নেমে গেল। সিগন্যাল গ্রিন হলো, ট্রেন আবার চলতে শুরু করলো। ভেতরে নীরবে পড়ে রইল একটা সদা হাস্যময়ী মিষ্টি মেয়ের ক্ষত বিক্ষত নিথর শরীরটা। গতি বাড়ছে সুপার ডিলাক্স এক্সপ্রেসের। নৈনি স্টেশন আর বেশি দূর নয়, কিন্তু একই লাইনে এত স্পিডে ওভাবে একটা মালগাড়ি ছুটে আসছে কেন? দুটো ট্রেন দুদিক দিয়ে ছুটে আসছে প্রচন্ড জোরে। আপনারা শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। এক্সট্রিম ফিকশন ক্লাসিক্সে আজ শুনছেন মহান তন্ত্রসাধক শ্রী সুদিন কুমার মিত্র রচিত সত্য ঘটনা অবিশ্বাস্য সত্য ধারাবাহিক থেকে তৃতীয় নিবেদন, অন্যায়ের শাস্তি, যার লেখা দিয়ে ফিকশন ক্লাসিক্সের পথ চলা শুরু। ভারতবর্ষব্যাপী অগণিত ভক্ত শিষ্যের গুরুদেব শ্রী সুদিন কুমার মিত্র জন্মগ্রহণ করেন 1919 সালের 18 ফেব্রুয়ারি। মাতৃসাধকের জীবনের মূল উদ্দেশ্যই ছিল মানব সেবা ও সমাজের বস্তা পচা কুসংস্কারগুলিকে দূরীকরণ করা। 1984 সালের 2রা ফেব্রুয়ারি সাধকের জীবনাবসান ঘটে। শুরু হচ্ছে অবিশ্বাস্য সত্য থেকে তৃতীয় নিবেদন, অন্যায়ের শাস্তি।
आइए आइए बाबूजी, अंदर आइए। ड्राइवर साहब, साहब का जो सामान है मुझे दे दो। आइए बाबूजी, बाबूजी इधर आइए। সে আজ খুব বেশি দিন আগেকার কথা নয়। পাঞ্জাবের জেলা শহর গুরুদাসপুরে পৌঁছলাম বিকেল 6টার পরে। তখন গ্রীষ্মকাল, সূর্য তখনও অস্ত যায়নি। সার্কিট হাউসের রিজার্ভ করা ঘরে চৌকিদার আমাকে নিয়ে গেল। ঘরের দেওয়ালগুলো থেকেও তখন আগুনের তাপ বের হচ্ছিল। ঘরের মধ্যে সেই গরমে বসবার উপায় ছিল না। হাত মুখ ধুয়ে বাইরের বারান্দায় ইজি চেয়ারে এসে বসে পড়লাম। ক্রমে সূর্যাস্তের পর রৌদ্রের তাপটা একটু কমল। তখন সার্কিট হাউসের সামনে এসে দাঁড়ালো স্থানীয় স্বাস্থ্য বিভাগের একটা সরকারি জিপ। জিপ থেকে নামলেন একজন সর্দারজি এবং তার পেছনে নামলেন স্যুট বুট পরা এক ভদ্রলোক। बाबूजी, एक बंगाली डॉक्टर बाबू आपके साथ मिलने आए थे, आपके पास भेज दूं? হ্যাঁ, ভেজ দো। এক ভদ্রলোক এসে আমার সামনে দাঁড়ালেন। মাফ করবেন মিস্টার মিত্র, একটু বিরক্ত করতে এলাম। আরে ঠিক আছে, বসুন। আপনাদের এখানের গরমটা তো দেখছি সাংঘাতিক। হ্যাঁ, এই গ্রীষ্মকালটা এই হয়। এই বুলাকে সিং, আর এক গ্লাস লস্যি লে আও। হ্যাঁ, আপনার নামটা? এই দেখেছেন, পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম ডাক্তার অমিয় চ্যাটার্জি। আমি সিভিল সার্জন। স্থানীয় হসপিটালের পাশেই আমার কোয়ার্টার। এই বছর 3 হলো আমি এখানেই আছি। চৌকিদার আর আরদালির কাছে শুনলাম কলকাতা থেকে এক বাঙালি অফিসার আসছেন ইন্সপেকশনে। তাই আর দেখা করার লোভ সামলাতে পারলাম না। আপনার নামটা আগেই শুনেছি। আমার মিসেসকে বলায় উনি বায়না ধরলেন যেন আজই আপনাকে নিয়ে আমার কোয়ার্টারে হাজির করি। পরনে তখন আমার লাল লুঙ্গি আর একটা লাল রঙের হাতকাটা জামা, সেটাও ঘামে ভিজে গিয়েছিল। সন্ধ্যা নামতে গরম একটু কমল। আমি বাথরুমে গিয়ে স্নান সেরে নিজের ঘরে গিয়ে জিনিসপত্রগুলো বাক্স থেকে বের করতে লাগলাম। পূজার সরঞ্জাম আর আমার নিত্য সঙ্গী মহাশক্তিশালী অষ্টধাতুর ত্রিশূল ও পূজার আসন ঘরের এক কোণে পেতে ফেললাম। পরদিন সকালে ডাক্তার অমিয় চ্যাটার্জির বাড়িতে গিয়ে পড়লাম। আরে হ্যাঁ, আসুন আসুন মিস্টার মিত্র, এই আমার স্ত্রী। নমস্কার গুরুদেব। কলকাতা থেকে এত দূর আসতে অসুবিধা হয়নি তো? আমি কলকাতা থেকে ডাইরেক্ট এখানে আসছি না মা, এলাহাবাদে ছিলাম, ওখান থেকেই এই গুরুদাসপুরে। তা আমাকে গুরুদেব বলে ডাকার কারণ? শিলিগুড়িতে আমার পিস্তুত দিদির বাড়ি। দিদি জামাইবাবু তো আপনারই দীক্ষিত শিষ্য। তাদের কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। ওরা তো গুরুদেব বলতে অজ্ঞান। আমাকে আপনার ওই দশমাতৃকা বইটা একবার পড়তে দিয়েছিল। আমি তো মুগ্ধ হয়ে গেছি। সেই থেকে মনে মনে কতবার ভেবেছি একটিবার যদি আপনার সাক্ষাৎ পেতাম। কেমন আশ্চর্য দেখুন, কালই ও এসে বলল মিস্টার এসকে মিত্র আসছেন আমাদের গুরুদাসপুরে। ব্যাস, আর পায় কে? আপনার আশাতে যে কি খুশি হয়েছি। মিস্টার মিত্র, এই আমার কন্যা। অমিয় বাবুর মেয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি নাম মা তোমার? চৈতালি। বেশ নাম। ও এই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তারপর ভাবছি বাঙালি সুপাত্র দেখে বিয়েটা দিয়ে দেব। সে যেরকম পাত্রই হোক না কেন, ডাক্তার যেন না হয়। কেন? ডাক্তারে এত অনীহা কেন মা? আমার বাবাকে তো দেখছি, ডাক্তারদের সংসারের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। প্রতিদিন বাড়ি আর হাসপাতাল এই করতেই কেটে যায়। একটা কোথাও বেরোতে বললেও যাবে না। দেখুন দেখি,
প্রায় রাতে কলবকেলেই হাসপাতালে ছোটে, আর ওই পাশের লাশ কাটা ঘরে মরা কাটতে থাকে। আর এদিকে বাড়িতে আমার মা চিন্তা করেই মরে। আচ্ছা বেশ, দেখছি কি করা যায়। চিন্তা নেই তোমার চৈতালি, তোমার সঙ্গে যার বিবাহ হবে সে ছেলে ডাক্তার নন, কোনো এক বিলেত ফেরত ইঞ্জিনিয়ার। তোড়জোড় শুরু করুন ডক্টর চ্যাটার্জি, সামনের বছর অগ্রহায়ণেই মেয়ের বিয়ের শুভ যোগ দেখতে পাচ্ছি। বাহ, দারুণ একটা ভালো খবর শোনালেন মিস্টার মিত্তির। কি বলেছিলাম তোমায়, গুরুদেব সব বলে দিতে পারেন। এই গরমেও চা সহযোগে চলতে লাগলো আমাদের কথোপকথন। অল্প সময়ের মধ্যেই তারা খুব ঘনিষ্ঠ হয়ে উঠলেন। বেশ ভালো লাগলো তাঁদের। এ কথা সে কথা হওয়ার পর মিসেস চ্যাটার্জির একটা কথায় পরিবেশটা থমথমে হয়ে গেল, আর সে প্রসঙ্গ উত্থাপন হতেই আমার নাকে এলো আমার সুপরিচিত সেই বিচ্ছিরি গন্ধটা। বাবা, আপনার অন্যান্য বই পড়ার পাশাপাশি আমি একটি প্রবন্ধও পড়ি। পানিহাটির সেই হাত কাটা নারী। হ্যাঁ, সে ঘটনা অনেকদিন আগেকার, তখন আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করছি। পড়েছি আপনি কিভাবে প্রেতাত্মাদের সাথে সংযোগ স্থাপন করেন, ভয়ঙ্কর অসুচি আত্মারা কিভাবে আপনার কাছে জব্দ হয় তা অনেক শুনেছি। হ্যাঁ, তা সত্য, কিন্তু এ কথা কেন বলছো মা? মাস তিনেক ধরে আমাদের এই কোয়ার্টারে অসম্ভব ভূতের উপদ্রব চলছে বাবা। রাত 10টা থেকে সেই উপদ্রব আরম্ভ হয় এবং চলতে থাকে শেষ রাত্রি পর্যন্ত। মেয়েটা শহরে হোস্টেলে থাকে, এই 2 দিন হলো এসেছে। এই 2 দিনে ওর অবস্থাও কেমন শোচনীয়। হ্যাঁ মিস্টার মিত্তির। এমন ব্যাপারটা শুরু হলো ঠিক কবে থেকে? দেখুন, আমি ডাক্তার, বিজ্ঞানের ছাত্র। এসব ভূত প্রেত পিশাচ মাম্বো জাম্বো এগুলোতে কোনো কালই বিশ্বাস করিনি, কিন্তু যা নিজে চোখে দেখেছি, মানে বলা ভালো দেখে চলেছি, সেটা অস্বীকার কি করে করি বলুন তো। আপনাকে প্রথম থেকেই বলি, মাস তিনেক আগেই একটা লাশ এলো আমার ডাইসেক্টিং রুমে। শুধু বডিটা, মাথা ছিল না, মানে মিসিং আর কি। সেদিনই আমাকে ওটার উপর রিপোর্ট করতে হয়েছিল। তারপর বাড়ি আসি ওই রাত 10টা নাগাদ। এসে হাত পা মুখ ধুয়ে বাথরুম থেকে বেরিয়েছি, দেখছি কলের জল পড়তে আরম্ভ করলো। আমি আবার গিয়ে জল বন্ধ করে এলাম, আবার সে এক ব্যাপার, মানে জল পড়েই যাচ্ছে। আবার জল ভর্তি বালতিটা শোয়ার ঘরে এসে হাজির। বালতিতে জল চলকাতে লাগে। প্রথমে অতটা গুরুত্ব দিইনি, পরদিন থেকে শুরু হলো আরো ভয়ঙ্কর কাণ্ড। রাত হতেই বাড়ির চারপাশ থেকে ভেসে আসতো পাঞ্জাবি ভাংড়া গানের সাথে পুরুষ কণ্ঠের হাসি হুল্লোড়ের শব্দ। তারপর বিকট একটা আর্তনাদ। আর তারও কিছুক্ষণ পরে ঘরের মধ্যে প্রবেশ করলো এক পাঞ্জাবি সর্দারজির দেহহীন কাটা মুন্ডু। গলার কাছটা জমাট বাঁধা শুকনো রক্ত, মুখটা ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করা, একটা চোখ কোটর থেকে গলে গিয়ে থেতলে বেরিয়ে এসেছে। মাথায় খোপা বাঁধা লম্বা চুল, অতি ভয়ঙ্কর সে মুখমণ্ডল, বুঝলেন। আমার স্ত্রী তো প্রথম দিনে এই কাণ্ড দেখে অজ্ঞান হয়ে যায়। বেশ কদিন অসুস্থ ছিল। কিছুদিন পর আবারও দেখেছি এক কাণ্ড। গুরুমুখী ভাষায় রোজ সে একই কথা বলে। সে বোঝায় যে তার নাকি খুব কষ্ট হচ্ছে। আবার যখন সাদা দাঁতগুলোকে কড়মড় করে ঘষতে ঘষতে সেই মুন্ডটা ভয়াবহ দৃষ্টিতে তাকায়, সত্যি বলছি মিস্টার মিত্র, মনে হয় যেন হৃৎপিণ্ডটাই বুঝি
বেরিয়ে আসবে। কখনো সেই কাটা মুন্ডু অট্টহাস্য করে ওঠে, তার সেই হাসির আওয়াজে আমার শোয়ার ঘর কেঁপে ওঠে। জানেন, বিশ্বাস করুন মিস্টার মিত্তির, এক ফোঁটা আমি বাড়িয়ে বলছি না, সবটা গোটা ঘটনাটা আমার চোখে দেখা। কি ভয়ানক সে দৃশ্য। জানেন, মেডিকেল কলেজে একবার আমাদের ডিবেট হয়েছিল ছাত্রদের মধ্যে, ভূত আছে কি নেই। সেদিন আমি ভূতের অস্তিত্ব নেই এর পক্ষ থেকে যুক্তি দিয়ে প্রাইজ জিতেছিলাম। আর আজ আমি ডক্টর অমিয় চ্যাটার্জি সজ্ঞানে স্বীকার করছি ভূত আছে, আমি দেখেছি। ইনফ্যাক্ট এই নিয়ে আমি ডাক্তারি ম্যাগাজিনে লিখব ঠিক করেছি। গুরুদেব, গুরুদেব, আপনি আপনি বাঁচান আমাদের গুরুদেব। এইভাবে চলতে থাকলে আমরা হয় পাগল হয়ে যাব, নয়তো না ঘুমিয়েই মরে যাব। কি বিভৎস সেই মুখ, ভাবলেই গা শিউরে ওঠে। তাঁদের অনুরোধে পাশেই শোয়ার ঘরটায় গিয়েছিলাম এবং তখনই আমার নাকে এসেছিল একটি বিশ্রী গন্ধ, যা আমাকে বারবার অতৃপ্ত অসুচি আত্মার উপস্থিতির বার্তা বয়ে এনে দেয়। আমি দেখছি কি করা যায়। আপনাদের একটু সাবধানে আর একটু ধৈর্য ধরতে বলবো। আজ রাতেই এর ব্যবস্থা করছি। ঘর থেকে বেরিয়ে ডক্টর চ্যাটার্জির কাছে জানতে চাইলাম তার লাশ কাটা ঘরে আসা মুন্ডহীন লাশটির ব্যাপারে। উনি প্রসঙ্গত জানালেন, ডেড বডিটা ছিল একজন সর্দারজির। তার শরীরের মধ্যে কোনো রকম বিষ পাওয়া যায়নি, বাট স্টোমাকে ছিল প্রচুর মদ। আমার ধারণা খুব সম্ভবত কেউ তার শরীর থেকে মাথাটাকে কেটে আলাদা করে যাতে কেউ চিনতে না পারে। পরে পুলিশি তদন্তে জানা গেছে যে বডিটা একজন ব্যবসায়ী সর্দারজির, নাম সুরজিৎ সিং। পুলিশের মুখেই যেটুকু জানতে পারি তা হলো দুই বন্ধু সর্দারজি একসঙ্গে মদের বোতল নিয়ে বসে। অনেক রাত অবধি আড্ডা, নাচ, গান, হই হুল্লোড় এসব চলতে থাকে। এদেরই মদের নেশা যখন বাড়ে তখনই এদের কথা কাটাকাটি শুরু হয়। এই সময় একজন অপরজনকে ভোজালি দিয়ে কেটে মেরে ফেলে। এই যে মারা গেল, যে খুন হলো, সেই হলো সুরজিৎ। ঠিক আছে ডক্টর চ্যাটার্জি, আমার যথেষ্ট জানা হয়ে গেছে। আজ রাতেই বিষয়টা দেখব। আর কথা দিচ্ছি আজকের পর থেকে আপনাদের আর ওই দুষ্টু আত্মার দৌরাত্ম্য সহ্য করতে হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। সেদিন ওনাদের জোড়াজুড়িতে দুপুরের খাওয়া দাওয়াটা ওখানেই সারতে হলো। বড় তৃপ্তি করে অনেক দিন পর বাঙালি রান্না খেলাম। মলিনা দেবীর রান্নার হাতটি যথেষ্ট ভালো। সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ। গুরুদাসপুরের সার্কিট হাউসে ফিরে এলাম। ক্রমে নিস্তব্ধ হয়ে এলো চারিদিক। কোনো রকমে ডিনারটা সেরে একটা সিগারেট ধরালাম। মাথার মধ্যে শুধু ঘুরতে লাগলো সুরজিৎ সিং নামটা। মাস তিনেক আগেও কোথাও যেন এই নামটার ব্যাপারে জড়িত একটি ঘটনার কথা শুনেছিলাম। রাত বাড়তে লাগলো। ঘড়ির কাঁটা রাত 12টায় ঘা দিল। এবার হয়েছে সময়। আমার বড় সুটকেসটা খুলে ত্রিশূল ও বাঘছালের আসনটাকে বার করে বসলাম সেই আসনে। ঘড়ির কাঁটার টিক টিক শব্দ। এক মনে স্মরণ করছি আমার আজকের আলোচ্য আত্মাকে।
ঘরের বাতাস ভারী হচ্ছে, সেই বিশ্রী গন্ধটা পাচ্ছি নাকে। ক্রমেই সে গন্ধ বাড়ছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড। আমার সামনে হাজির হলো ধরহীন এক বিভৎস কাটা মুন্ডু। মুখে তার প্রচন্ড আক্রোশ। দাঁতে দাঁত ঘষতে ঘষতে সেই কাটা মাথা আমার দিকে এগিয়ে আসতে লাগলো। উঁচু করে তুলে ধরলাম ত্রিশূলটা। দৃঢ় কণ্ঠে হিন্দিতে প্রশ্ন করলাম, সাবধান, আপ সুরজিৎ সিং না? अब ठीक ही पहचाना बाबूजी। मैं बहुत तकलीफ में हूँ बाबूजी, बहुत तकलीफ में हूँ। मेरे को बचाइए, मेरे को बचाइए। आपके पास तो बहुत क्षमता है, आप ही मुझे ये दर्द से छुटकारा दे सकते हैं। तुम वो बेचारे लोगों को परेशान क्यों कर रहे हो? माफ कर दीजिए बाबूजी, बहुत दर्द हो रहा है, बहुत दर्द हो रहा है। আমি এই গুরদাসপুরের কাছে একটা ছোটাসা শহরে কাপড়ের বিজনেস করতাম। আমার ঘনিষ্ঠ বন্ধু প্রীতম সিং, প্রায়ই যেতাম ওদের বাড়ি। ওদের বাড়ি গেলে আমার ছিল আলাদাই খাতির যত্ন। প্রীতমের স্ত্রী অমৃত কৌর, সেও আমাকে খুব শ্রদ্ধা করত। রাতে না খাইয়ে কোনোদিন ছাড়তো না। এমনকি অনেকদিন ওদের বাড়িতেও থেকে যেতাম। প্রীতমের ছিল টিনের কারখানা, বিজনেসের অবস্থাও ছিল বেশ ভালো। অমৃতের অবশ্য কোনো বাল বাচ্চা হয়নি। সেই নিয়ে হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনো দুঃখ ছিল না, পরম শান্তিতেই থাকতো ওরা। অমৃত কৌর ছিল অপূর্ব সুন্দরী, বয়স ওই 25-26 হবে বাবুজি। দেখিয়ে বাবুজি, আমি তো শাদী-বাদী করিনি, নিজের বিজনেস আর বন্ধু বান্ধব নিয়ে আনন্দে কাটিয়ে দিতাম। লেকিন অমৃতকে আমার বহুত ভালো লেগে গেল। তার কথাবার্তা আর ওই চেহারাতেই ছিল আলাদাই আকর্ষণ। জানোয়ার তুমি একটি! নিজের বন্ধুর স্ত্রীর দিকে ওভাবে দেখতে লজ্জা করে না? সেই লোভই তো আমায় একেবারে শেষ করে দিল বাবুজি। বলো তারপর কি হলো? উঁচু করে তুলে ধরলাম ত্রিশূলটা। বলছি वो त्रिशूल मत उठाइए बाबूजी, मत उठाइए। आपका वो जो त्रिशूल है ना, बहुत खतरनाक है। कृपा करके वो मत उठाइए, मत उठाइए। অমৃত কৌর তখন তার বাপের কাছে ছিল ভাদুইতে।
অমৃতের বাবার মির্জাপুরের কাছে কার্পেটের অনেক বড় কারখানা ছিল। অমৃত সেখানে মাস 3 থাকার পর প্রীতম ব্যস্ত হয়ে পড়ে তাকে কাছে নিয়ে আসার জন্য। কিন্তু বিজনেসের কাজে এতটাই ঝামেলার মধ্যে ছিল যে সে নিজে গিয়ে তার বিবিকে আনবে সেই উপায় ছিল না। তখন প্রীতম আমাকে অনুরোধ করে অমৃতকে নিয়ে আসবার জন্য। আমিও আর দেরি না করে পরের দিনই বেরিয়ে পড়ি। ভাদুইতে অমৃতের বাপের বাড়িতে যেতেই আমার খুব খাতির যত্ন করেন ওর মা বাবা সবাই। 2 দিন ওখানে থাকার পর অমৃতকে নিয়ে ডিলাক্স ট্রেনের ফার্স্ট ক্লাসে গুরুদাসপুরে ফিরে আসছিলাম। আর সেই ট্রেনেই ঘটালে জঘন্য কাণ্ডটা। এরপর যা ঘটেছিল সব যেন আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। কি কেমন লাগছে আমাদের পরিবেশিত গল্পগুলি? আপনি শুনছেন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স। আমাদের পরিবেশনা ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর আমাদের কমেন্ট করে জানান আপনার মতামত। শুনতে থাকুন এক্সট্রিম ফিকশন ক্লাসিক্স। বাঙালি শুধু সিনেমা দেখে না, সিনেমা শোনেও। দিল্লিগামী ডিলাক্স ট্রেনটার ফার্স্ট ক্লাস কুপের মধ্যে অমৃত কর আহারাদি সেরে লোয়ার বার্থে শুয়ে পড়েছিল। কিন্তু সে তখন তারই পায়ের দিকে বসে পান করে চলেছিল গ্লাসের পর গ্লাস স্কচ হুইস্কি। নৈনি স্টেশনে পৌঁছবার কিছু আগেই তার লোলুপ দৃষ্টি পড়েছিল অমৃত করের সুঠাম ও সুন্দর দেহটার ওপরে। তার মধ্যে দেখা দিয়েছিল প্রবল উত্তেজনা ও কাম শক্তি। তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। অমৃতের ইচ্ছার বিরুদ্ধে এবং ঘোর আপত্তি সত্ত্বেও তার উপর সে করেছিল চরম নির্যাতন। অমৃত কর প্রবল ক্রোধের সঙ্গে জানিয়ে দিয়েছিল সে সব কথা বলে দেবে তার স্বামী প্রীতম সিং এর কাছে। তখন সে পাগলের মতো কাঁদছিল আর বলে চলেছিল সে ভাবতেই পারে না কোনো মানুষ তার মতো পশু হয়ে যেতে পারে। প্রচুর সুরাপানের ফলে সাধারণ জ্ঞানটুকু হারালেও সুরজিৎ সিং এর মনে দেখা দিয়েছিল একটা প্রবল ভীতি ও আতঙ্ক। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার কৃপাণ দিয়ে অমৃত কৌরের দেহটাকে ক্ষতবিক্ষত করেছিল। রক্তে ভরে গিয়েছিল সারাটা বার্থ। ক্রমে অমৃতের চোখ দুটো নিমিলিত হয়ে এসেছিল। মৃত্যুর আগে সে কোনো রকমে বলেছিল তার শেষ কথা, আমাকে তুমি খুন করেছ, আমি চললাম। তবে গুরুজির কৃপায় এই সারা ট্রেনটাকে ভেঙে চুরমার করে দেব। এই বিষাক্ত ট্রেনের যাত্রীদেরও আমি নিশ্চিহ্ন করে দিয়ে যাব। मरने से पहले मैं बता के जाती हूँ, वाहिगुरु की कसम, इस जहरीली ट्रेन को मैं बर्बाद करके रख दूंगी। তারপরেই সব শেষ হয়ে গেল। সুরজিৎ আতঙ্কগ্রস্ত হয়েছিল, সন্দেহ নেই। কিন্তু নৈনি স্টেশনের কাছে সবুজ সংকেত না পাওয়ার জন্য ট্রেনটা হঠাৎ গিয়েছিল দাঁড়িয়ে। সেও তার রক্তমাখা কৃপাণটাকে অমৃতের সলমা চুমকি দেওয়া সালোয়ারে মুছে নিয়ে খাপে ভরে ফেলেছিল এবং এক লাফে ট্রেন থেকে নৈনি স্টেশনের সামনে নেমে গিয়েছিল। নেশার ঘোরে তার মাথাটা তখন মাঝে মাঝে ঘুরছিল। নৈনি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছবার পরেই ঘটেছিল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। একটা মালগাড়ি এসে ডিলাক্স ট্রেনটাকে মেরেছিল প্রবল ধাক্কা। সারাটা এলাকা কেঁপে উঠেছিল এক প্রচণ্ড শব্দে। নৈনি স্টেশনের প্ল্যাটফর্মটাও ভূমিকম্পের মতো কাঁপতে আরম্ভ করেছিল।
সে আতঙ্কের সঙ্গে দেখেছিল ডিলাক্স ট্রেনের ইঞ্জিনটা গিয়েছিল উল্টে এবং সেই সঙ্গে 5-6টা বগি উল্টে পড়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সেই যে বগিটাতে ছিল সেটাও গিয়েছিল সম্পূর্ণ দুমড়ে ও মুচড়ে। তারপর সারাটা এলাকা জুড়ে উঠেছিল যাত্রীদের প্রবল আর্তনাদ। সুরজিতের নেশার ঘোর তখন গিয়েছিল ছুটে। আতঙ্কগ্রস্ত হয়ে সে শুধু ভাবছিল অমৃতের শেষ কথা। অমৃত বলেছিল, वाहिगुरु की कसम, इस जहरीली ट्रेन को मैं बर्बाद करके रख दूंगी। বিষাক্ত ট্রেনটাকে ভেঙে চুরমার করে দেব। তার স্পষ্ট মনে আছে সেদিন ছিল রবিবার, তারিখটা সম্ভবত 10ই অক্টোবর। সেই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে জানা গিয়েছিল শতাধিক যাত্রী সেই ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং কয়েক শত যাত্রী প্রবলভাবে আহত হয়েছিল। প্রেতাত্মা আবার বলে চলল, আমি সেই রাতেই কোনো রকমে ওয়েটিং রুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। নেশার ঘোরে আর ঘুমে আমার তো চোখ বুজে আসছিল, কিন্তু চোখ বুঝবার উপায় ছিল না। কাতারে কাতারে রেলকর্মী, পুলিশ, অফিসার আর লোকজনের ভিড়ে সারাটা স্টেশন তখন সরগরম হয়ে উঠছিল। ভেবেছিলাম পায়ে হেঁটেই সেখান থেকে এলাহাবাদ চলে যাব, কিন্তু শক্তি ছিল না আর। পরদিন সকালে দেখলাম সারা এলাকাটা জুড়ে উঠেছে কান্নার রোল। কত মানুষের হাহাকার বাবুজি। আমি তো নরকের কীট আছি না? তো এই যে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, এত মানুষ মারা গেল, তার কি হবে বাবুজি? তার কি হবে? প্রেতাত্মার গলায় এমন কথা শুনে মনটা দুলে উঠল। তবে তার সামনে সে ভাব একবারের জন্যও প্রকাশ করলাম না। একজন নিপীড়িতা নারীর মৃত্যু যন্ত্রণায় মুখ থেকে বের হওয়া অভিশাপ মিথ্যে হওয়ার সম্ভাবনা কম। এই অভিশাপের শিকার হতে হলো এক গোটা ট্রেন ভর্তি যাত্রীদের। চোখের সামনে আবারও দেখতে পেলাম মাস 3 আগে ঘটে যাওয়া সেই রেল দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্যপট। এলাহাবাদ স্টেশনও তখন ছিল লোকে লোকারণ্য। দলে দলে লোক ছুটেছিল নৈনির দিকে আত্মীয় বান্ধবদের মৃতদেহ শনাক্তকরণের জন্য। মৃত আত্মীয়দের কান্নায় ভেঙে পড়েছিলেন সবাই। আহতদের দলে দলে এলাহাবাদ, মির্জাপুর, কানপুর প্রভৃতি জায়গায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। দিন 2 সেখানে থাকার পর সে একটা ট্রেনে কোনো রকমে ফিরে এসেছিল গুরুদাসপুরে। দিন 4-5 পর কোনো রকমে গুরদাসপুর ফিরে আসি। প্রীতমের বাড়ি গিয়ে দেখি সেখানে তালা বন্ধ। ওর কারখানায় যাই, ভাবলাম সেখানে হয়তো ও থাকবে। লেকিন সেখানে যাওয়া মাত্রই কারখানার লোকেরা ভূত দেখার মতো চমকে ওঠে আমায় দেখে। তারাও খবর পেয়েছিল। দেশ জুড়ে তখন ট্রেন অ্যাক্সিডেন্টের খবর ছড়িয়ে পড়েছে। ভেবেছিল আমিও বুঝি তাতেই মরেছি। প্রীতম কিন্তু সেখানে ছিল না। জানতে পারি সে অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্রই ছুটেছে অমৃতের কথা ভেবে। তোমার বন্ধুর শ্বশুর মশাই মানে অমৃতের বাবার নাম কি সুরবেন্দর সিং? হ্যাঁ বাবুজি। এবার বলো, তোমাকে কে খুন করল? তোমার বন্ধু প্রীতম? আমার প্রশ্ন শুনেই ওই ধরকাটা মুন্ডুটা ভীষণ আর্তনাদ করে উঠল। এক চোখে আগুন ভরা দৃষ্টি, আর অন্য চোখটা থেঁতলে গিয়ে মনিটা বেরিয়ে এসেছিল। সাদা দাঁতগুলো ঘষতে ঘষতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো।
সেই তীব্র মরা পচা গন্ধে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কি ভয়ানক সে দৃশ্য! সাধারণ মানুষের স্বচক্ষে সে দৃশ্য সহ্য করা বা পরে না দেখলে বিশ্বাস করা দুই কঠিন। আমিও আর এক মুহূর্ত বিলম্ব না করে আমার অষ্টধাতুর বহু মন্ত্রপ্রুত জাগ্রত ত্রিশূলটা কাটা মাথার কপালে চেপে ধরতেই আবারও আর্তনাদ করে নিস্তেজ হল প্রেতাত্মা। প্রেতাত্মা ক্লান্ত কণ্ঠে আবার বলে চলল, ঘটনার মাসখানেক পর একদিন প্রীতম আমাদের বাড়িতে হাজির হয়। তার সেই রূপ দেখে বড় মায়া হলো। উস্কো খুস্কো চুল, মুখে অনেক দাড়ি, ময়লা জামা কাপড়। আমি তাকে বাড়ির ভেতরে নিয়ে যাই। ওর শোক ভোলাতে মদের বোতল নিয়ে আসি। অনেক পুরনো কথা এটা সেটা হচ্ছিল আমাদের মধ্যে, আর একের পর এক মদের গ্লাস ফাঁকা করছিলাম আমরা। জানি না কেন কথা বলতে বলতে বুঝতে পারি প্রীতম কিভাবে বুঝে গেছে রেল দুর্ঘটনায় নয়, অমৃত মরেছে আমার জন্য, ওর মৃত্যুর জন্য দায়ী আমি। প্রীতম আচানক এক মদের বোতল নিয়ে সজোরে আমার মাথায় মারে। আমার তখন চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তারপর এক ভজালি বের করে আমায় খুন করে দেয়। পরে এই লোকে এসে জেনেছি যে আমার গলা কেটে মুন্ডুটাকে থেতলে থেতলে শেষ করে ফেলে। সেদিন ওটা প্রীতম ছিল না বাবুজি, প্রীতম ছিল না। প্রীতমের শরীরে ঢুকেছিল অমৃতের প্রেতাত্মা। সুরজিৎ সিংয়ের ধর কাটা মুন্ডটা এক চোখে আগুন ভরা দৃষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল, আর সাদা দাঁতের দুটো পাটিকে সামনে ঘষে চলেছিল। সত্যি অতি ভয়ঙ্কর সে দৃশ্য। তার গরম নিঃশ্বাস পড়ছিল আমার গায়ে। বিন্দুমাত্র বিলম্ব না করে আমি ত্রিশূলটা উঁচু করে ধরা মাত্রই মুন্ডটা দূরে সরে গিয়েছিল এবং কাতরভাবে জানিয়েছিল তার দেহটা লাশ কাটা ঘর থেকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মুন্ডটা গুরুদাসপুর শ্মশানের কাছেই একটা খালের ধারে পড়ে আছে। তাই সে বড়ই কষ্ট পেয়ে চলেছে। আবার সে কাতর কণ্ঠে জানিয়েছিল তাকে একটু শান্তি দেবার জন্য। এলাহাবাদে থাকতে মাস তিনেক আগের একটা ঘটনা বারবার আমার মনে আসতে লাগল। রবিবারের সকালে আমার সাক্ষাতে আসেন এক ষাটোর্ধ্ব পাঞ্জাবি শেঠ ভদ্রলোক। তার বাড়ি ভাদুইতে। নমস্তে, আমার নাম সুরবিন্দার সিং আছে বাবুজি। আপনার নাম আমি মির্জাপুরের মাহেশ্বরী পরিবারের কাছে অনেক শুনেছি। আপনার কাছে এলাম একটা ব্যাপার জানতে। ভদ্রলোকের কণ্ঠস্বরে কাতর অনুনয়ের সুর আমাকে ওনার প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে বাধ্য করল। আপনি বসুন সিংজি, ঠান্ডা মাথায় বলুন কি ব্যাপারে আপনি আমার সাহায্য আশা করেন। আপনি তো মহান তন্ত্র সাধক আছেন, যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। তন্ত্র সাধনা অনেক পরের কথা সিংজি। মানুষের কষ্টে, মানুষের বিপদে তাকে যদি সাহায্যই না করতে পারলাম, তবে তন্ত্র কেন? কোনো সাধনারই কোনো মূল্য নেই। ভদ্রলোক আমার কথা শুনেই হাউ হাউ করে কেঁদে ফেললেন। তার হাত দুটো ধরে সান্ত্বনা দিয়ে বললাম,
শান্ত হন সিংজি। যদিও কিভাবে আপনাকে সান্ত্বনা দেব আমি জানি না। সদ্য নিজের একমাত্র মেয়েকে হারিয়েছেন, এ শূন্যতা পূরণ করার নয়। ভদ্রলোক আমার কথা শুনে থমকে গেলেন। প্রথমে হয়তো অবাকই হলেন, তারপর চোখের জল মুছে কিছুটা সামলে বলতে লাগলেন, আপনার অসীম ক্ষমতা শুধু শুনেই এসেছিলাম, এখন তার প্রমাণ পেয়ে গেলাম। আপনি তো সবই বুঝে গেছেন বাবা। হ্যাঁ, রেল দুর্ঘটনায় আমার মেয়ে অমৃতকে আমি চিরদিনের মতো হারাই। তালগোল পাকানো বডিটা রেলের ফার্স্ট ক্লাস বগি থেকে একটা ট্রেতে করে এনেছিল। শুধু কাটা দুখানা পা আস্ত ছিল, আর সে পায়ের আঙুলের আংটি দেখে চিনতে পারি ওটা আমার মেয়ে অমৃত। প্রবল শোকে প্রায় রুদ্ধ হয়ে আসছিল এবং দু চোখ জলেতে ভরে গিয়েছিল। তাকে সান্ত্বনা দিয়েছিলাম এবং জানিয়েছিলাম যতদূর মনে হয় অমৃত কৌর সেই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই নৃশংসভাবে নিহত হয়েছে এবং তার স্বামীর বন্ধুটি তখনও বোধহয় বেঁচে আছে। সুরিন্দর সিং তখনও নির্বাক, শুধু রুমাল দিয়ে চোখ মুছে চলেছিলেন তিনি। একটু থেমে তিনি বলেছিলেন, সেদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছিলাম। আমার স্ত্রীর শরীরটাও এ কদিনের শোকে বিধ্বস্ত অবস্থা। রাতে কিছু না খেয়ে শুয়ে পড়েছিলাম। ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে ধরেছিল। কিন্তু আচমকা একটা গোঙানি নারী কণ্ঠে একটা কাতরোক্তি শুনে ঘুমটা আমার ভেঙে গেল। বেশ বুঝতে পারলাম এই কণ্ঠস্বর আমরা চিনি, এ আমাদের মেয়ে অমৃতের গলা। সে প্রবল আক্রোশে বলছিল, वाहिगुरु की कसम, इस जहरीली ट्रेन को मैं बर्बाद करके रख दूंगी। সেদিন রাতে আমার আর আমার স্ত্রীর ঘুম তো আর হয়নি। তারপর থেকে রোজ রাতে ওই একই কাণ্ড। কখনো তীব্র যন্ত্রণার আর্তনাদ, আর বললে বিশ্বাস করবেন কিনা জানি না, ছাদের কোণ থেকে ঝুলছে এক জোড়া নরম ফর্সা পা। যে দুটো পা রেলের হাসপাতাল থেকে আমাকে দেখানো হয়েছিল। আমি আর আমার স্ত্রী স্পষ্ট দেখলাম সেই পা ছাদের এক কোণ থেকে অন্য কোণে সরে সরে যাচ্ছে, ওই একইভাবে দোল খেতে খেতে। বুঝলাম, ও আপনারই মেয়ে। অমৃতের শুধু হাঁটুর নিচ থেকে কাটা পা দুটো, বাকি বডিটার তো সেভাবে কোনো অস্তিত্ব ছিল না। ছিন্ন ভিন্ন হয়ে গেছে বাকি শরীর, আর তার অতৃপ্ত প্রেতাত্মাটা ভয়ঙ্কর যন্ত্রণায় হাহাকার করে ঘুরছে। একটু বসুন আপনি। সেদিনই পূজায় বসে সিংজি ও তাঁর স্ত্রীর জন্য দুটি রক্ষা কবচ দিয়েছিলাম এবং জানিয়েছিলাম আপনাদের মেয়ের প্রেতাত্মার শান্তির ব্যবস্থা করব। আপনাদের আর ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে রাত কাটাতে হবে না। বেশ বুঝেছিলাম ভাদুইতে সিংজি এর বাড়িতে প্রেতাত্মার উপদ্রব আর গুরুদাসপুরে সুরজিৎ সিংয়ের ধর কাটা মুন্ডের ঘনিষ্ঠ সংযোগের কথা। পরের দিন খুব সকালে চলে গিয়েছিলাম গুরুদাসপুর শ্মশানে। তখন ভোর 5টা। গ্রীষ্মের রোদ তখন দেখা দিতে আরম্ভ করেছিল। শ্মশানের ধারে দেখেছিলাম একটা সরু খাল। সেই খালের জল দিয়ে গ্রামবাসীরা চাষের ক্ষেতে সেচের কাজ করত। সেই সময় খালটা ছিল শুকনো, তাতে জল ছিল না। খালের মধ্যে নেমে পড়েছিলাম এবং এক ধারে একটা উঁচু মতো ঢিপি দেখে
দু হাতে চাপ দিয়ে নাড়াতেই তার তলায় পেয়েছিলাম একটা নরমুণ্ড। দৃঢ় সন্দেহ হয়েছিল সেই মুণ্ড নিশ্চয়ই সুরজিৎ সিং এর। সেটাকে ব্যাগের মধ্যে ভরে সার্কিট হাউসে নিয়ে এসেছিলাম এবং সেদিন রাত্রে আবার সুরজিৎ সিং এর ধরকাটা মুণ্ডটা এসেছিল এবং কাতরভাবে অনুরোধ করেছিল আমি যেন দয়া করে তার একটু শান্তির ব্যবস্থা করি। আবারও রাতে পূজার বাঘ ছালে উপবেশন করে অমৃত কৌরের প্রেতাত্মাকে ডেকে আনলাম। সেই কাটা দুটো নরম ফুলের মতো পা আর তার উপরের অংশটা কালো ছায়ার মতো এক নারী মূর্তি আমার সম্মুখে হাজির হল। তীব্র যন্ত্রণায় সেও খুব কষ্ট পাচ্ছে। मेरे को मुक्त कर दीजिए बाबूजी। बहुत दर्द हो रहा है। पूरा शरीर आग से जल रहा है बाबूजी। बहुत जल रहा है। कृपा करके মুক্ত কর দিজিয়ে বাবুজি। তোমাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এ কথা সত্য ও যথার্থ নিন্দনীয়, কিন্তু মৃত্যুকালে তুমি যে নির্মম অভিশাপ একটা গোটা ট্রেনের সমস্ত নিষ্পাপ যাত্রীদের দিলে তা অত্যন্ত অন্যায়। এর সাজাও তোমাকে পেতে হবে। পরের দিন সকালে বাসে রওনা হয়েছিলাম এবং আমার সঙ্গে সুটকেস বেডিং ছাড়াও চলেছিল ব্যাগের মধ্যে ভরা সুরজিৎ সিং এর সেই মুণ্ড। এলাহাবাদে ফেরার পর সেই মুণ্ডটাকে পরের দিন চুপি সারে দারাগঞ্জ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে এসেছিলাম এবং মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলাম সুরজিৎ সিং এর প্রেতাত্মা যেন কোনো গৃহী পরিবারে আর গোলমাল না করে, এবং সেই সঙ্গে তার আত্মার শান্তি কামনা করেছিলাম। অমৃত কৌরের প্রেতাত্মার জন্য সেদিন পূজা করেছিলাম এবং মায়ের কাছে তার আত্মার শান্তি কামনা করেছিলাম। নৈনী স্টেশন মাস্টার ও পদস্থ রেল কর্মচারীদের কাছে জেনেছিলাম লাইনের আশেপাশে মৃতদেহ যত খণ্ড বিখণ্ড অংশে পড়েছিল সেগুলি তারা ঝাঁট দিয়ে একত্র করে দাহ করে দিয়েছিল। ওই মৃতদেহের টুকরোগুলির মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল এক জোড়া নরম পা। সে দুটিকেও সেই সময় তারা জ্বালিয়ে দিয়েছিল। ফেরার আগে ডক্টর অমিয় চ্যাটার্জি ও মলিনা মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাদের অন্তর থেকে ধন্যবাদ জানানোর ভাষা ছিল না, কারণ সেই রাতের পর থেকে আর তাদের কোয়ার্টারে কোনো রকম ভৌতিক উপদ্রব হয়নি। মলিনা ও ডক্টর চ্যাটার্জি সেদিন বিশেষভাবে অনুরোধ করেছিল তাদের দীক্ষা প্রদানের জন্য। দেখুন, আপনাকে আর মিস্টার মিত্র ডাকতে একেবারেই ইচ্ছে নেই। আমরা দুজনেই ঠিক করেছি আপনার ছত্রছায়ায় আশ্রয় নেব। সামনের মাসের 4 তারিখ শিলিগুড়িতে আপনাদের দুজনের আমন্ত্রণ রইল, আপনারা আসবেন। গুরুদাসপুর থেকে ফেরার পর কার্পেট রপ্তানির ব্যাপারে ইন্সপেকশনে গিয়েছিলাম ভাদুইতে। সুরিন্দর সিং এর কার্পেট কারখানাতেও যেতে হয়েছিল। তখন তার কাছে জেনেছিলাম আমার সঙ্গে দেখা হওয়ার দিন দুয়েক পরেই তাঁর বাড়িতে প্রেতাত্মার উপদ্রব বন্ধ হয়ে গিয়েছিল এবং তাঁদের জামাই প্রীতম সিং এর বাড়িতেও কোনো উপদ্রব আর হয়নি। প্রীতম সিং ও অমৃত কৌরের ছবি সেখানে দেখেছিলাম এবং লক্ষ্য করেছিলাম অমৃত কৌর সত্যিই ছিল অপূর্ব সুন্দরী। সিংজি ও তখনও সেই শোককে ভুলতে পারেননি। অমৃত কৌরের কথা উঠতেই তাঁর দু চোখ জলেতে ভরে এসেছিল। শেষ হল অবিশ্বাস্য সত্য সিজন 3, গল্প অন্যায়ের শাস্তি। রচনা মহাতন্ত্র সাধক সুদিন কুমার মিত্র। লেখকের ভূমিকায় কৃষ্ণেন্দু মণ্ডল, ডাক্তার অমিয় চ্যাটার্জির ভূমিকায় রূপম রায়, সুরজিৎ সিং, শুভম ব্যানার্জি, অমৃত কৌর, বনানী গোস্বামী, সুরবিন্দর সিং, তরুণ কর্মকার। অন্যান্য চরিত্রে সংহিতা, শারণ্যা ও সঞ্জয়।
আবহ সঙ্গীত ও মিক্সিং মাস্টারিংয়ে আমি অর্ঘ্য। ব্যবস্থাপনা সঞ্জয় ও বিকাশ। নাট্যরূপ, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও সমগ্র পরিচালনায় দেবজ্যোতি। শুনতে থাকুন এক্সট্রিম আর্টসের বিশেষ নিবেদন ফিকশন ক্লাসিক্স।